1930 সালের দিকে পোল্যান্ড থেকে প্রথমবারের মতো একদল পাড়ি জমায় ফিলিস্তিনের কিটবুশ নামক এলাকায়। ফিলিস্তিনের গাজা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থান ছিল কিটবুশের। কিটবুশে এরা এসেই কৃষিকাজ শুরু করলো। কিটবুশের বিভিন্ন স্থানে তারা গড়ে তুলতে লাগলো কৃষি খামার। অন্যদিকে কিটবুশের আরব বাসিন্দারাও কৃষি নির্ভর ছিলেন, যার জন্য এদের এই স্থানে বসতি স্থাপন অনেকটাই সহজ ছিল, কারণ এরাও কৃষিকাজের জন্যই কিটবুশে এসেছিল। এদের কিটবুশের বাসিন্দারা অতিথি হিসেবেই সমাদর করতেন। স্থানীয় আরব এবং এরা শুরুর দিকে বন্ধুর মতোই কাঁধে কাঁধ মিলেই চলত, সবাই সবার বিপদে আপদে পাশেই থাকত। তবে যে ফিলিস্তিনে এক গোপন মিশন নিয়ে এসেছে সে কথা সরল ফিলিস্তিনের বাসিন্দারা বুঝতে পারেননি। এরা প্রথমে দু একজন করে এলো, পরে তারা দল বেঁধে আসতে শুরু করলো। তখন স্থানীয়দের হুঁশ ফিরে এলো। তারা বুঝতে পারলেন যদি এভাবে চলতেই থাকে তাহলে তাদের একসময় থাকার জায়গাটাও থাকবে না। একমাত্র রাষ্ট্র যারা 33 বছর ধরে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার গোপন পরিকল্পনা করে আসছিল। এর পেছনে কারণ ছিল ইউরোপ। এদের নিজেদের আলাদা দেশ ছিল না, তারা শুরু থেকেই ইউরোপের বিভিন্ন দেশে থাকতো। তবে ইউরোপের লোকজন এদের একদমই দেখতে পারত না। বিভিন্ন দেশে দমনের শিকার 1897 সাল থেকে নিজেদের জন্য একেবারে আলাদা একটি রাষ্ট্র গড়ে তোলার রাস্তা খুঁজছিল। এক্ষেত্রে ব্রিটেন ছিল মূল হোতা, কারণ ব্রিটেনই ফিলিস্তিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত দীর্ঘ 31 বছর ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল ফিলিস্তিন। 1917 এর দিকে যখন তুরস্কের সৈন্যদের হটিয়ে জেরুজালেমের দখল নিয়ে নেয় ব্রিটেন, ঠিক তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল ফিলিস্তিনের মাটিতেই এদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য যা যা করা দরকার তারা করবে। আর তারই ধারাবাহিকতায় ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর রাষ্ট্র গঠনের পরিকল্পনা জানিয়ে চিঠি লিখেছিলেন নেতা ব্যারন রাইসচাইল্ডকে। চিঠিটা ছিল এদের কাছে ব্রিটেনের প্রতিশ্রুতি, যাতে পরিষ্কার করা হয়েছিল যে ফিলিস্তিনের জমিতে প্রতিষ্ঠা করা হবে একটি রাষ্ট্র। এদের মূলত ইউরোপে কেউই পছন্দ করত না, যার জন্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে থাকা তাদের জন্য দিনকে দিন দুর্বিষহ হয়ে উঠেছিল। ইউরোপের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি এদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের চিন্তাকে আরও শক্তিশালী করেছে। যখন 1933 সালের পরের সময়ে হিটলার এদের প্রতি কঠোর অবস্থানে যেতে শুরু করেন, দিশেহারা হাজার হাজার জাহাজে করে ফিলিস্তিনি ভূখণ্ডে পালাতে থাকে, যা ছিল তাদের পরিকল্পনারই অংশ। আর তখনই ফিলিস্তিনি আরবরা বুঝতে পারেন তাদের অস্তিত্ব বিলীন হবার পথে। এর পরের গল্পটা অনেকটা এরকম। ফিলিস্তিনের আরবেরা বিদ্রোহ শুরু করলো ব্রিটেনের সৈন্য আর এদের বিরুদ্ধে। ব্রিটেনের সৈন্য আর এরাও হাত গুটিয়ে বসে থাকলো না, তারাও আরবদের কোণঠাসা করতে লাগলো। অনেকটা স্ক্রিপ্টেড নাটকের মতোই সবকিছু এগুতে থাকে। একসময় আন্দোলন প্রকট আকার ধারণ করে। ব্রিটেন কৌশলে জাতিসংঘ পর্যন্ত সমস্যাটা টেনে নিয়ে যায়। আর 1947 জাতিসংঘ সমাধান দিল দুটো আলাদা রাষ্ট্র গঠনের। ফিলিস্তিনের আরবরা প্রস্তাব প্রত্যাখ্যান করলো। অবশেষে এদের সাথে বারবার সংঘাত হলো, অনেক বিদ্রোহ আন্দোলন হলো, কিন্তু এরা নিজেরাই স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দিল। এভাবে ধীরে ধীরে নিজেদের সংখ্যা আর শক্তি বৃদ্ধি করতে করতে একসময় পুরো ফিলিস্তিনটাই দখলে নিয়ে নিল। বর্তমানে গুগলে আপনি ফিলিস্তিনিদের লিখে অনুসন্ধান করলেও এই নামে মানচিত্রে কিছুই পাবেন না। দেখবেন সেখানে লেখা ফিলিস্তিন পৃথিবীর একমাত্র অভাগা দেশ, যারা সবকিছু থাকা সত্ত্বেও বাস্তুহারা। তারা একটাই ভুল করেছিল, আর তা হলো এদের আশ্রয় দিয়ে